হ্যালো, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আমরা কিছুক্ষণ ওয়েট করব যাতে মোটামুটি তোমরা যারা ক্লাস করো লাইভে তারা যাতে জয়েন করতে পারো। অ্যান্ড দেন আজকে আমরা নর্থ সাউথ অ্যাডমিশন টেস্টের জন্য যা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আর কিচ্ছু না, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। বুঝতে এটা খুবই আসলে সহজ একটা চ্যাপ্টার। হুম। সো আজকে আমরা জিনিসটাকে একটু ফিল করে পড়ার চেষ্টা করব। আর তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে যে বিফোর ঈদ দিস ইজ দ্য লাস্ট ক্লাস। ওকে, সো বিফোর ঈদ আজকের ক্লাসটা শেষ ক্লাস। যারা তোমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি স্পেশাল কোর্সে এনরোলড আছো, সো আমাকে কি প্রপারলি শোনা যাচ্ছে কিনা, আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা, ভলিউম ঠিক আছে কিনা, সেই সাথে ভিজিবিলিটি ঠিক আছে কিনা, এই সব কিছু আমাকে একটু জানিয়ে দাও। ওকে, কমেন্টে জানিয়ে দিও। সো আর দেরি করব না, শুরু করি। শুরু করার আগে যেটা বলতে চাইছিলাম যে আজকে হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ওপর ক্লাস, এবং আজকের ক্লাসটা কিন্তু শেষ ক্লাস ঈদের আগে। আর ঈদের টাইমে তোমাদের পড়াশোনা কীরকম হতে পারে, স্কেডিউল কীরকম হতে পারে, সেটা নিয়ে একটা ইন ডিটেলস একটা টেক্সট মেসেজ আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। সেটা চাইলে ফলো করতে পারো, অথবা সেটাকে গাইডলাইন হিসেবে ধরে তোমরা চাইলে নিজেদের মতো একটা রুটিন সেট করতে পারো। যেহেতু তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমি ধরে নিব যে তোমাদের আপাতত পড়াশোনা ছাড়া কোনো কাজ নেই, এবং সে অনুযায়ী আসলে তোমাদের একটা ক্ষুদ্র গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর আমাদের কিন্তু বুক আফটার ঈদ চলে আসবে। ওকে, আমাদের বই কিন্তু আফটার ঈদ চলে আসবে। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে বই আসার আগে আমাদের এখন পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সেই ক্লাসের লেকচার স্লাইডস, প্র্যাকটিস শিট, এই সব কিছু কিন্তু তোমাকে অনেক ভালো মতো চর্চা করে বইয়ে হাত দিতে হবে। তাহলে কি হবে যে তোমার যে চর্চাটা, একটা বই পড়ার মতো তোমার যতটুকু বেসিক দরকার সেই বেসিকটা কিন্তু তোমার বিল্ড হয়ে যাবে। অ্যান্ড দ্যাট টাইম কিন্তু শুধু তুমি চান্স পাওয়ার জন্যই না, বরং স্কলারশিপ টার্গেট করে পড়তে পারবে, জিনিসটা সহজ হবে। ঠিক আছে? ওকে দেন, আজকের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। অ্যাগ্রিমেন্ট মানে কি? অ্যাগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। অ্যাগ্রিমেন্ট মানে চুক্তি। গত ক্লাসে যখন রাইট ফর্ম অফ ভার্ব ভাইয়া পড়াইছি, দ্যাট টাইম একটা কথা বারবার বলছি যে যে কোনো একটা সেন্টেন্সের জন্য সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা জিনিস থাকবে। সাবজেক্ট এবং ভার্ব, তুমি ইংলিশে যতগুলা সেন্টেন্স পড়ো না কেন, সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা জিনিস থাকে। আর এই দুইটা জিনিসের কখন কি রকম ব্যবহার হবে, কখন কি রকম আচরণ হবে, এই সব বিষয় নিয়ে আমরা কথা বলি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট পড়ার আগে আমাকে ফার্স্টে জানতে হবে যে ভাইয়া সাবজেক্ট জিনিসটা কি। সাবজেক্টের বাংলা হচ্ছে বিষয়, রাইট? আমরা বলি না যে অমুক ইংলিশে ফেল করছে, ইংলিশ সাবজেক্টটায় ফেল করছে, ম্যাথে ফেল করছে। তো এটাই সাবজেক্টের বাংলা হচ্ছে বিষয়। যদি তুমি বিষয় বোঝো
তাহলে তুমি ইংলিশ গ্রামারের সাবজেক্ট বোঝো। কিভাবে? সংজ্ঞাটা দেখো, এ সাবজেক্ট ইজ, এই পার্টটায় পরে আসতেছি, ওকে, দ্যাট ডাজ দ্য অ্যাকশন ইন আ সেন্টেন্স, ইট ইজ মোস্ট অফেন ফাউন্ড ইন দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স। এখান থেকে দুইটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমে বসে, আরেকটা জিনিস কি পাইছি, আরেকটা জিনিস পাইছি হচ্ছে সেন্টেন্স এর কাজ যে করেছে তাকে নির্দেশ করে। ওকে, সো সাবজেক্ট কি? সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমে বসে এবং সেন্টেন্সের কাজ যে করেছে বা যারা করেছে তাকে নির্দেশ করে। এখান থেকে তাহলে আরেকটা অনুসিদ্ধান্তে আমরা আসতে পারি, কোনো একটা বাক্যকে যদি আমরা কে বা হু দ্বারা প্রশ্ন করি, যে অ্যান্সারটি পাওয়া যাবে সেটি সাধারণত বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে। যেমন এক্সাম্পলগুলো দেখো, ইউ হ্যাভ ক্লিয়ার্ড দ্য এক্সামিনেশন। নাও ইফ আই কোয়েশ্চেন যে কে এক্সামিনেশন ক্লিয়ার করেছে বা পাস করেছে, অ্যান্সারটা হবে হচ্ছে ইউ। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, ডিড শি ফাইন্ড দ্য বুক শি ওয়াজ লুকিং ফর। এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, আর ডিড দিয়ে যেহেতু সেন্টেন্সটি শুরু হয়েছে, এখান থেকে আমি বলতে পারি এই যে সেন্টেন্স, এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে একদম সেম জিনিস দিয়ে কোয়েশ্চেন করো, কে দিয়ে কোয়েশ্চেন করো, যে কে বইটা খুঁজছিল, অ্যান্সারটা হবে কি শি, সে বইটা খুঁজছিল। র্যাচেল অ্যান্ড মনিকা আর মাই বেস্ট ফ্রেন্ডস। এখন আমি যদি কোয়েশ্চেন করি কে বা কারা বেস্ট ফ্রেন্ড, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে রেচেল অ্যান্ড মনিকা হচ্ছে অনেক ভালো বন্ধু। অর্থাৎ আমাকে সাবজেক্ট খুঁজে পেতে হলে একটা সেন্টেন্সকে কে বা কারা দিয়ে কোয়েশ্চেন করতে হবে। অর্থাৎ ইংরেজিতে যদি বলি আমাকে হু দ্বারা কোয়েশ্চেন করতে হবে। ওকে, সো হু দ্বারা কোয়েশ্চেন করলাম। তাহলে এখন তোমরা একটু বলো যে বাক্যের প্রথমে কোন পার্টস অফ স্পিচ ইউজ করা হয়? বাক্যের প্রথমে কোন পার্টস অফ স্পিচ আমরা ইউজ করি? জানা কথা, রিও আপু অনেক সুন্দর করে পড়াইছে। আমরা ইউজ করি হচ্ছে নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজ। এখন তোমরা আমাকে বলবা যে ভাই নাউন হচ্ছে নাম, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে একটা জিনিস ইউজ করি, আপু পড়াইছে, এই নাউন ফ্রেজ জিনিসটা কি? চলো এখন আমরা একটু নাউন ফ্রেজকে বোঝার চেষ্টা করি। ওকে, সো নাউন ফ্রেজ, ওকে, সো প্রথমে এই টার্মটার একটু ডাইসেকশন করি। নাউন একটা পার্ট, ফ্রেজ একটা পার্ট। নাউন মানে আমরা সাধারণত বুঝি কোনো কিছুর নাম। ফ্রেজ বলতে সাধারণত বুঝি কতগুলো ওয়ার্ড এর সমষ্টি, যা একটি ইন্ডিভিজুয়াল অর্থকে
প্রকাশ করে। ওকে, সো দেখো ভাইয়া কি বললাম, প্রথমে নাউন ফ্রেজকে বুঝতে গেলে আমাকে অবভিয়াসলি প্রথমে এই দুইটা শব্দের ডাইসেকশন করতে হবে, আলাদা করে বোঝার চেষ্টা করতে হবে যে দুইটা জিনিস কি বলছে। সো নাউন মানে কি, কোনো কিছুর নাম, আর ফ্রেজ মানে কি, ফ্রেজ ইউজুয়ালি হচ্ছে কতগুলো ওয়ার্ড নিয়ে একটা আলাদা একটা অর্থ প্রকাশ করে। তাহলে নাউন ফ্রেজকে একসাথে যদি আমি বলি তাহলে এটার অ্যান্সার কি হবে? ওকে, সো এইটাকে যদি আমরা একসাথে বলি তাহলে হবে এইটা কতগুলো শব্দ নিয়ে তৈরি যা সাবজেক্টের মতো আচরণ করে। সো নাউন ফ্রেজ কি দাঁড়াচ্ছে? নাউন মানে কোনো কিছুর নাম, ফ্রেজ মানে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যা একটা ইন্ডিভিজুয়াল বা আলাদা অর্থকে প্রকাশ করে। এই দুইটাকে এখন যদি ভাইয়া মার্চ করি তাহলে অ্যান্সারটা হচ্ছে নাউন ফ্রেজ হচ্ছে এমন কতগুলো শব্দ নিয়ে তৈরি যা যা কি করে। আচ্ছা, আমি এখানে একটা ভুল লিখছি, এটা সাবজেক্টের মতো না, এটা হবে নাউনের মতো আচরণ করে। ওকে, নিয়ে নাউনের মতো আচরণ করে। এই যে আচরণ। ওকে, সো নাউন ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দ দিয়ে তৈরি যা নাউনের মতো আচরণ করে। এখন এইটার এখান থেকে একটা কোশ্চেন তোমাদের করি যে ভাইয়া তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সাবজেক্ট হচ্ছে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ যা সাধারণত সেন্টেন্সের প্রথমে বসে এবং সেন্টেন্সের যে কাজ করছে তাকে নির্দেশ করে। তাহলে নাউন ফ্রেজ কি আজীবন সাবজেক্টেই বসে? নাউন ফ্রেজ কি আজীবন সাবজেক্টেই বসে? অ্যান্সারটা হচ্ছে না, নাউন ফ্রেজ কিন্তু আজীবন সাবজেক্টে বসে না। নাউন ফ্রেজ আজীবন সাবজেক্টে বসে না। তাহলে কোথায় কোথায় বসতে পারে? নাউন ফ্রেজ সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। ওকে, এখন ভাইয়া সাবজেক্ট জানি, কোনো একটা বাক্যকে যদি আমি কে বা কারা দ্বারা কোয়েশ্চেন করে আমি সাবজেক্ট পাই। ভাইয়া আমি অবজেক্টও জানি, গত ক্লাসে পড়াইছেন যে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। তো এখন ভাইয়া কমপ্লিমেন্ট জিনিসটা কি? রাইট, কমপ্লিমেন্ট জিনিসটা কি? কেউ কে আছো লাইভে? ওকে, এখন একটু বলি তোমাদের যে কমপ্লিমেন্ট জিনিসটা কি। বাংলা ব্যাকরণে আকাঙ্ক্ষা শব্দটার সাথে তোমাদের অনেক ভালো পরিচয় আছে, তাই না? আকাঙ্ক্ষা, বাংলা ব্যাকরণে আমরা বলি যে কোনো একটা বাক্য তখন কমপ্লিট হয় যখন এটা তিনটা গুণ থাকে। একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আসক্তি, আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা হচ্ছে ধরো তুমি একটা সেন্টেন্স বললা, তুমি একটা সেন্টেন্স বলছো, এই সেন্টেন্সটা তুমি এই এমন একটা পর্যায় পর্যন্ত বলছো যে পর্যায় পর্যন্ত বলার পর একজন শ্রোতা বা লিসেনারের কাছে কোয়েশ্চেন থেকে যায়। ধরো
এইটা কিভাবে এক্সাম্পল দেয়া যায় তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম হি মেড মি অ্যাংরি। আমি বললাম হি মেড মি অ্যাংরি, ও আমাকে অনেক রাগ করাইছে। এখন কে আমাকে রাগ করাইছে? হি। হি হচ্ছে একটা সাবজেক্ট। এখন ভার্ব কোনটা? ও আমাকে, দেখো এই বাক্যে ও আমাকে কি করাইছে? ও আমাকে রাগ করাইছে। অথবা এটা এভাবে তুমি কোশ্চেন করো একটা ভার্বকে, যেমন মেড, এই মেড জিনিসটা কোন ভার্ব হবে বলো? মেড জিনিসটা এখানে হতে পারে অ্যাকশন ভার্ব, আবার হতে পারে অকারেন্স ভার্ব। মেড হতে পারে অ্যাকশন ভার্ব বা অকারেন্স ভার্ব। অ্যাকশন মানে কি? একটা কাজ হইছে, যে ও কি করছে, মেড অর্থাৎ একটা কাজ করছে, কি করছে? আমাকে রাগ করাইছে। অথবা অকারেন্স, একটা কাহিনী ঘটছে, একটা কাহিনীকে প্রকাশ করতে যে ভার্বগুলো ইউজ হয় সেগুলোকে আমরা বলি অকারেন্স ভার্ব। ও একটা কাহিনী করছে মেড, সেক্ষেত্রে এখানে অ্যাকশন অথবা অকারেন্স ভার্ব হিসেবে ইউজ হয়েছে। ওকে, এখন কাকে ওর রাগ করাইছে? আমাকে, অর্থাৎ মি। মি হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, সো এই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব তিনটে আমি এই বাক্যে পাইছি। এখন আমি যদি চাই আমি লিখতে পারি না যে হি মেড মি। গ্রামাটিক্যালি তুমি কিন্তু কখনোই হি মেড মি এর কোনো রকম ভুল ধরতে পারবা না। কারণ কি? এই বাক্যের সাবজেক্টও আছে, অ্যাকশন ভার্বও আছে, অবজেক্টও আছে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটাই আছে। তাহলে টেকনিক্যালি কিন্তু এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সহ এই যে বাক্যটা আমি তৈরি করছি এটা তো সত্য। কিন্তু দেখো, হি মেড মি, ও আমাকে বানাইছে, এইটা যখন আমি বলতেছি আমার একটা জানার ইচ্ছা আসতেছে না যে ও আমাকে কি বানাইছে? আসতেছে, তাই না? দেন আমি কি বললাম? যে অ্যাংরি, ও আমাকে অনেক রাগ করাইছে। অ্যাংরি, ও আমাকে অনেক রাগ করাইছে। অর্থাৎ আমি বলে দিচ্ছি, এখন আমি আকাঙ্ক্ষাকে পূরণ করতেছি, তোমার জানার যে ইচ্ছা আছে সে ইচ্ছাটাকে পূরণ করতেছি। এন্ড এই ইচ্ছার পূরণ যখন একটা বাক্যে হয়, সেই বাক্যের যে অংশ দিয়ে ইচ্ছার পূরণ হচ্ছে সেই অংশটার নাম আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। সো ওয়ালাইকুম আসসালাম আলামিন, কেমন আছো? ওকে, সো এখন আমি যদি কমপ্লিমেন্টের একটা সংজ্ঞা করতে চাই বা ডেফিনিশন লিখতে চাই, আমি কি বলতে পারি? যে কমপ্লিমেন্ট হচ্ছে, কমপ্লিমেন্ট হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড অর আ ফ্রেজ যা, দাঁড়াও এটা একটু আমি সরাই নি, ছোট করে ফেলি। ওকে, তাহলে জায়গা হবে না। ওকে, সো কমপ্লিমেন্ট হচ্ছে একটি ওয়ার্ড অর একটা ফ্রেজ যা বাক্যের মিনিংকে পূর্ণ করে। ওকে, এখন পূর্ণ করে কিভাবে? বাই giving necessary
ইনফরমেশনস। সো এক কথায় এখন যদি ভাইয়া বলি যে ভাইয়া কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট হচ্ছে বাক্য, কমপ্লিমেন্ট হচ্ছে বাক্যের ভেতরে এমন একটা ওয়ার্ড অথবা এমন একটা ফ্রেজ যা বাক্যের মিনিংকে পূর্ণ করে। ফর এক্সাম্পল দেখো, হি মেড মি, এটার পর জানার একটা ইচ্ছা আছে, বাক্যের অর্থ পূর্ণ হয় নাই। যখন আমি বলতেছি হি মেড মি অ্যাংরি, দ্যাট টাইম আমি কিন্তু ওকে একটা ইনফরমেশন প্রোভাইড করতেছি, সেন্টেন্সকে আমি একটা ইনফরমেশন প্রোভাইড করতেছি যে ও আমাকে রাগ করাইছে। অ্যান্ড দিস ইজ দ্য ডেফিনিশন অফ কমপ্লিমেন্ট। অ্যান্ড এই জিনিসটা যদি মনে রাখো, আশা করি কমপ্লিমেন্ট খুঁজে বের করতে তেমন কোনো ইস্যু হবে না। ওকে, সো আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম নাউন ফ্রেজে। ওকে, সো নাউন ফ্রেজ সাবজেক্টেও বসতে পারে, অবজেক্টেও বসতে পারে, কমপ্লিমেন্টেও বসতে পারে। সো চলো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ওকে, এক্সাম্পল ধরো আমি বললাম দ্য হোয়াইট ক্যাট sat on the balcony he bought a bunch of flowers for his wife। এরপর বলা যায়, আর কি বলা যায়, মাত্র একজন ক্লাস করতেছো আজকে, কত কষ্ট। ধরো বললাম যে রিও ইজ অ্যান intelligent student। ওকে, এখন এই তিনটা বাক্য একটু খেয়াল করো, এই তিনটা বাক্য তুমি একটু খেয়াল করো। প্রথম বাক্যের দ্য হোয়াইট ক্যাট, এই টোটালটা একটা নাউন ফ্রেজ। কিভাবে নাউন ফ্রেজ? দেখো, ক্যাট এটা একটা নাউন, এটা আমি জানি। কোন বিড়াল? দা হোয়াইট ক্যাট। দা হোয়াইটের মাধ্যমে আমি কিন্তু এই স্পেসিফিক ক্যাটের কথাই বলতেছি। অর্থাৎ এই টোটাল তিনটা যে ওয়ার্ড দা হোয়াইট ক্যাট, এটা আসলে একটা বিড়ালের কথা বলতেছে। অ্যান্ড এই ক্যাট কিন্তু একটা নাউন, এতটুকু তো আমরা জানি রিওপুর ক্লাস থেকে। যেহেতু এই তিনটা ওয়ার্ড একসাথে বসে একটা নাউনের মতো কাজ করতেছে, দিস ইজ ওয়াই এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এখন দেখো তো এই নাউন ফ্রেজের অবস্থানটা কোথায়? এই নাউন ফ্রেজের অবস্থান হচ্ছে, চলো বাক্যটাকে আমরা কে বা কারা দ্বারা কোয়েশ্চেন করি। ক্যাট ব্যালকনিতে বসেছিল, বারান্দায় কে বসেছিল? দ্য হোয়াইট ক্যাট মিন্স এখানে কিন্তু নাউন ফ্রেজটা অ্যাজ আ সাবজেক্ট কাজ করতেছে। দেন সেকেন্ড এক্সাম্পল, হি বট আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ফর হিজ ওয়াইফ। এখন দেখো, এই যে কে এখানে তোমার বাঞ্চ অফ ফ্লাওয়ার কিনছে ওর বউয়ের জন্য? হি, অর্থাৎ হি এখানে কি? সাবজেক্ট। এখন দেখো কি কিনছে? কি কিনছে? ও ফ্লাওয়ার কিনছে। এখন বলো, এখানে এই বাক্যে একটা নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজটা কোনটা? বলো, নাউন ফ্রেজটা কোনটা?
ওকে, নাউন ফ্রেজটা হচ্ছে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। কিভাবে? একটা বাক্যকে যদি তুমি কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করো, তুমি কি পাও? তুমি পাও একটা অবজেক্ট। দেখুন, হি বট আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ফর হিজ ওয়াইফ, এই বাক্যটাকে তুমি কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করো? প্রথমে কি দিয়ে কোয়েশ্চেন করো? ও ওর ওয়াইফের জন্য কি কিনছে? ফ্লাওয়ার কিনছে, ফ্লাওয়ার। এখন ফ্লাওয়ারটা একটা নাউন, রাইট? এখন কতটুকু ফ্লাওয়ার কিনছে এটাও বলে দিছে, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। যখন আমি বলতেছি এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে অনেকগুলো ফুল, দ্যাট টাইম কিন্তু আমি আসলে এই ফুলকেই নির্দেশ করতেছি। দিস ইজ ওয়াই এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ, যেটা অবজেক্টে বসছে। এখন আমি যদি তোমাদের রিও আপুকে বলি যে রিও ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে সেম, অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ। কারণ কি? স্টুডেন্ট হচ্ছে নাউন, অ্যান ইন্টেলিজেন্ট দিয়ে কি বুঝাচ্ছি? বুদ্ধিমান, বুদ্ধিমান স্টুডেন্ট। বুদ্ধিমান দিয়ে আমি আসলে স্টুডেন্টকেই বিশেষায়িত করতেছি। দিস ইজ ওয়াই আমরা কিন্তু এটাকে বলতে পারি নাউন ফ্রেজ। ওকে, শেষ। এখন বলো তো, রিও ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এখানে অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট কি অবজেক্ট নাকি সাবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? বলো। এইটার অ্যান্সার হচ্ছে এখানে এটা অবজেক্ট আর কমপ্লিমেন্ট দুইটাই। কিভাবে বুঝাই? ভাইয়া গত ক্লাসে বলছিলাম যে কোনো একটা বাক্যকে ফর্ম করতে গেলে সাবজেক্ট আর ভার্ব থাকলেই হচ্ছে ইনাফ। দেখো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে রিও, ভার্ব কি? ইজ। এখন আমি যদি বলি রিও ইজ, আমার মনের ভাব কি পূরণ হচ্ছে? মনের ভাব পূরণ হচ্ছে না। মনের ভাব পূরণ হওয়ার জন্য আমি বললাম অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। দিস ইজ ওয়াই টেকনিক্যালি দিস ইজ হোয়াট? দিস ইজ এ কমপ্লিমেন্ট। বাট এই টোটাল সেন্টেন্সকে এখন যদি আমি কি দিয়ে কোয়েশ্চেন করি, রিও কি? রিও অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, একজন অসাধারণ ছাত্রী, তাহলে এই অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট কিন্তু তাহলে এখান থেকে বুঝতে পারতেছি এই বাক্যটার অবজেক্ট হিসেবেও কাজ করতেছে। এটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, সো আমরা এখান থেকে সাবজেক্ট কি, ভার্ব কি, নাউন প্রোনাউন, নাউন ফ্রেজ কি, কমপ্লিমেন্ট কি, এক্সটেনশন কি, আজকের ক্লাস পর্যন্ত মোটামুটি আমাদের বোঝা হয়ে গেছে। সো নেক্সট ক্লাসেগুলোতে যখন আমরা তোমাদের সেন্টেন্স পড়াবো তখন কিন্তু দেখবো তোমাদের সেন্টেন্স পড়তে অনেক ইজি লাগতেছে। ওকে, সো হোয়াট ইজ আ সাবজেক্ট? সাবজেক্ট বুঝছি। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেহেতু পড়বো, ভার্ব কি এটাও আমাদের বোঝা জরুরি। অ্যান্ড ভার্ব কি গত ক্লাসেই আমরা পড়ছি। ভার্ব ইজ আ ওয়ার্ড expresses an action, state of being or occurrence. It's the heart of a sentence telling us what the subject is doing, experiencing or what state it's in. তিনটে এক্সাম্পল এখানে দিয়ে দেয়া হয়েছে। এই বিষয়ে কিন্তু লাস্ট ক্লাসে এই স্লাইড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যদি তোমরা কেউ মিস করে থাকো অবভিয়াসলি এই ক্লাসটা দেখবা। ওকে, এই ক্লাসটা দেখবা, তাহলে আশা করি তোমাদের যত ডাউট আছে ডাউট সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এখন তাহলে ভাইয়া
সাবজেক্টও বুঝছি কি, ভার্বও বুঝছি কি, সাবজেক্ট রিলেটেড যতটুকু জ্ঞান রাখা দরকার, নাউন কি, প্রোনাউন কি, এরপর নাউন ফ্রেজ কি, কমপ্লিমেন্ট কি, এই সব বিষয়ে আমি এখন ক্লিয়ার। তাহলে এখন কিন্তু আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্বের ভিতরে চুক্তিপত্র পড়তেই পারি যে সাবজেক্টের অবস্থা কেমন হলে ভার্বের কেমন অবস্থা হবে, অথবা ভার্বের অবস্থা অমন হলে সাবজেক্টের কেমন অবস্থা হবে। এই সব বিষয় এখন আমরা স্টেপ বাই স্টেপ জানবো। জানার পর আমরা 15টা কোয়েশ্চেন সলভ করব, যেগুলো নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্য ইম্পর্ট্যান্ট। একদম হুবহু যদি আবার কমন চাও তাহলে কিন্তু সমস্যা। আমি কিন্তু তোমাদের টাইপগুলো ধরিয়ে দিচ্ছি, নেক্সট কাজ কিন্তু হচ্ছে তোমাদেরই। ওকে, আচ্ছা, সো চলো শুরু করি। এক্সকিউজ মি, একটু পানি খেয়ে নিই। আশা করি এর মধ্যে তোমরা ফার্স্ট যে রুল এটা পড়ছো। ফার্স্ট রুল কি বলছে? সাবজেক্ট এবং ভার্ব সিঙ্গুলার অথবা উভয় প্লুরাল হতে হবে। এই জিনিসটা তোমাদের কমন সেন্স, যে বলবা ভাইয়া এটা লেখার কি দরকার ছিল। এটা মানে হচ্ছে, যদি ধরো আমার সাবজেক্ট, আমি একটা সিঙ্গুলার সাবজেক্ট নিই, ধরো হি, ঠিক আছে, ভার্বের পার্টটা খালি রাখি। ওকে, আমি বললাম এ স্টুডেন্ট। এখন আমরা পড়ছি যে যদি ইজ আর, এখন আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিছি যেখানে হি ড্যাশ এ স্টুডেন্ট, ইজ অথবা আর এর মধ্যে একটা ইউজ করতে হবে। এখন দেখো হি জিনিসটা কি, হি হচ্ছে সাবজেক্ট, যেটা হচ্ছে সিঙ্গুলার। এখন সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা অবভিয়াসলি সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সিঙ্গুলার ভার্ব কি, এখানে ইজ, এর জন্য এটা ইজ হবে, আর দিলে কিন্তু কাটা যাবে। দেখো এক্সাম্পল এটাই, দেখো হি ইটস রাইস, হি ইট রাইস কেন হলো না? রাইট ফর্ম অফ ভার্বের ফার্স্ট রুলে পড়ছি যেটা, যে এস বা ইএস যুক্ত করতে হয় যদি সেটা, বলো হি এটা কোন পার্সন বলো তো? লাস্ট ক্লাসে পড়াইছি, হি কোন পার্সন বলো? তোমাদের কমেন্টগুলো একটু দেখি, কেউ কমেন্ট করছো নাকি এত? হি কোন পার্সন? তোমরা কেউ নাই, সবাই ঈদের ছুটিতে চলে গেছো। হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এন্ড রাইট ফর্ম অফ ভার্বের ফার্স্ট রুলেই আমরা পড়ছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। দেখো এটাই করছে ইটস, অর্থাৎ হি, এটা যেহেতু সিঙ্গুলার, আমি ভার্বটাকে কি রাখছি, সিঙ্গুলার ভার্ব ইটস, কারণ এস বাই এস আজীবন কখন হয়, আজীবন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে। এরপর দেখো দে ইট রাইস, তারা ভাত খায়, তারা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দে, অবভিয়াসলি এটা প্লুরাল, এর জন্য এখানে কিন্তু আর এস বাই এস যোগ হয় নাই। শেষ, ফার্স্ট রুল কমপ্লিট। এরপর কিছু কিছু সাবজেক্ট এবং ভার্বের মাঝামাঝিতে বসে সাবজেক্ট সম্পর্কে কিছু কথা বলে, এরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো প্রভাব ফেলে না। কি বলছে, এটার অর্থ কি? এই এক্সাম্পলটার দিকে তাকাও। এই এক্সাম্পলে তুমি সাবজেক্ট আর ভার্বটাকে একটু খুঁজে বের করো। এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে গোজ। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। এখন মাঝখানে আবার আছে ক্যারিং দ্য ব্যাগ, অর্থাৎ দেখো সাবজেক্ট এখানে, ভার্ব এখানে, মাঝখানে অনেক এক্সট্রা কথাবার্তা লিখছে। যদি এইরকম স্ট্রাকচারের কোনো সেন্টেন্স পাও তাহলে তুমি মাঝখানের যে অংশটা আছে সেটাকে গণায় ধরবা না,
অর্থাৎ তুমি ভার্বের চেঞ্জ বা সাবজেক্টের চেঞ্জ করবা এই পার্টটাকে বাদ দিয়ে। তাহলে দ্য ম্যান, ওই লোকটা। এখন ওই লোকটা যখন আমি স্পেসিফিক করে দিচ্ছি, এটা কি উনি সিঙ্গুলার পারসন না প্লুরাল পারসন? ওই লোকটা, লোকটা মানে হচ্ছে একজন লোক। তাহলে অ্যাকর্ডিং টু রাইট ফর্ম অফ ভার্বের রুল, এখানে গোয়ের সাথে কি বসবে? গোয়ের সাথে বসবে এস বা ইএস। এটাই রুল, যে কিছু শব্দ সাবজেক্ট আর ভার্বের মাঝে, এই দেখো কিছু শব্দ সাবজেক্ট আর ভার্বের মাঝখানে বসতে পারে, কিন্তু এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসে কোনো প্রভাব ফেলে না। এটাকে উজ্জ্ব ধরে আমি সাবজেক্ট আর ভার্বের ভেতরে চেঞ্জ আনবো। ক্লিয়ার? থার্ড, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজের আগে বসে। আচ্ছা ভাইয়ারা বলো তো প্রিপোজিশনাল ফ্রেজ কি? বলো প্রিপোজিশনাল ফ্রেজ কি? ওকে, আমি বলি। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে, প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রেজ মানে কি দেখো এখানে আবার একটু আমরা চলো আমরা একটু ডাইসেক্ট করি, একটু আলাদা করি। প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন এটা কি? পার্টস অফ স্পিচের একটা পার্ট। প্রিপোজিশন কি, প্রিপোজিশন কিভাবে কাজ করে, সব বিষয়ে আমরা বিস্তারিত আলাদা একটা ক্লাসে কথা বলবো, কারণ প্রিপোজিশন অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বা আপু তোমাদের প্রিপোজিশন রিলেটেড যতটুকু ওভারভিউ দিছে অতটুকুই আসলে জ্ঞান তোমাদের এতটুকু বোঝার জন্য ইনাফ। এখন ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে কতগুলো শব্দ। ফ্রেজ মানে হচ্ছে কতগুলো শব্দ। তাহলে প্রিপোজিশন ফ্রেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা স্টার্টস উইথ প্রিপোজিশন বাট এন্ডস আপ উইথ এ নাউন অর প্রোনাউন। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে এমন ফ্রেজ বা এমন কতগুলো শব্দগুচ্ছ যে শব্দের শুরুটা হয় একটা প্রিপোজিশন দিয়ে এবং শেষটা হয় একটা নাউন আর একটা প্রোনাউন, যে কোনো একটা দিয়ে। চলো এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে এ বাঞ্চ অফ রোজেস ইজ স্প্রেডিং দ্য বিউটি অফ দ্য স্টেজ। এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলে বলো তো প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা? বলো। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা? এই বিষয়ে আমরা 10 মিনিটের ব্রেকের পর কথা বলবো, কারণ নামাজের ওয়াক্ত হয়ে গেছে। and we will be back correctly at 7.
ওকে, ব্রেক টাইম ওভার। আশা করি যারাই ক্লাস করতেছিলা তোমাদের নামাজ শেষ। আমি আজকে আমার ভিউয়ার্স আমি দেখতে পারতেছি না কেন জানি, লাইক আমি জানিও না যে তোমরা কয়জন ক্লাস করতেছো। আশা করি অনেকেই করতেছো। ওকে, সো ভাইয়া কি বলছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে এমন একটা ফ্রেজ যেটা স্টার্ট করে প্রিপোজিশন দিয়ে, এন্ড করে যে কোনো একটা নাউন বা প্রোনাউন দিয়ে। দেখো ফার্স্টে এই সেন্টেন্সে প্রিপোজিশন খুঁজে বের করো। প্রিপোজিশন কি এখানে বলো? অফ, অফ প্রিপোজিশন, এখানে অফ, অফ প্রিপোজিশন, রাইট, রাইট। অফের পর দিস স্টেজ, দিস স্টেজ, অর্থাৎ অফের পর এন্ড হইছে কি দিয়ে? একটা নাউন বা প্রোনাউন দিয়ে। দিস ইজ ওয়াই আমরা বলতে পারি এটাকে কি? প্রিপোজিশনাল ফ্রেজ। সেম গোজ উইথ দিস, অফ রোজেস। অফ একটা কি? প্রিপোজিশন। রোজ কি? একটা নাউন। প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, অর্থাৎ অফ রোজেস জিনিসটা কি? একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখন দেখো রুল কি বলছে। সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজের আগে বসে। সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনাল স্টেজের আগে বসে। অর্থ কি? তাহলে এই দুইটা বাক্যে, এই দুইটা বাক্যে বলো, তাহলে এই দুইটা বাক্যে সাবজেক্ট কোনটা হবে? কমেন্ট করো। কমেন্ট করেন, করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন। এ বাঞ্চ অফ রোজেস, এইটা হবে আমাদের সাবজেক্ট। এখন এ বাঞ্চ অফ রোজেস এটা হচ্ছে আমার সাবজেক্ট। এখন দেখো এ বাঞ্চ অফ রোজেস এটা যদি আমার সাবজেক্ট হয় তাহলে ভার্বের চেঞ্জটা কেমনে হবে? রোজেস, রোজেস হচ্ছে এখানে প্লুরাল, এ বাঞ্চ অফ ইফ ইন্ডিকেটিং সিঙ্গুলার। এ বাঞ্চ অফের বাংলা হচ্ছে এক গুচ্ছ, মানে একটা গুচ্ছ, অর্থাৎ ইট ইজ মিনিং হিয়ার সিঙ্গুলার, বাট রোজেস হবে প্লুরাল। তাহলে কারেক্ট এখানে কোনটা হবে? কারেক্ট হবে এখানে এ বাঞ্চ। অর্থাৎ দেখো অফ রোজেস প্রিপোজিশনাল ফ্রেজ, অফ রোজেস প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করবে কে? এ বাঞ্চ কাজ করলো। অফ রোজেস প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ অফ হচ্ছে প্রিপোজিশন, রোজ হচ্ছে নাউন। এখন এ বাঞ্চ, এ বাঞ্চ হবে এটার সাবজেক্ট। তাহলে এ বাঞ্চ মানে কি? এক গুচ্ছ, মানে একটা গুচ্ছ। একটা গুচ্ছ যখন বলতেছি সিঙ্গুলার একটা জিনিস বোঝাচ্ছি। সিঙ্গুলার হলে অবভিয়াসলি ইজ হবে না আর হবে? ইজ হবে। এন্ড এটাই রুল যে সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজের আগে বসে। এখন তুমি বলবা যে ভাই অফ দিস স্টেজ এটাও তো প্রিপোজিশনাল ফ্রেজ, কথাটা সত্য, কিন্তু সাবজেক্ট কি বাক্যের আগে বসে না পরে বসে? বাক্যের আগে বসে। ইট মিনস যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ একটা বাক্যে প্রিপোজিশনাল ফ্রেজ যদি দুইটা থাকে, সাবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট হবে অবশ্যই প্রথমটায়। অর্থাৎ প্রথম প্রিপোজিশনাল ফ্রেজ ধরে সাবজেক্ট নির্ণয় করে আমি কি ভার্বের চেঞ্জ করব। আশা করি বোঝা গেছে। দেন
দুইটি সিঙ্গুলার সাবজেক্ট যখন অর, ইদার অর, নিদার অর, নট দ্বারা সংযুক্ত থাকে তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। অরের বাংলা কি ভাইয়ারা? অথবা। ইদার মানে কি? হয়তো এটা নয়তো ওটা, এটার বাংলা করলেও হয় অথবা। নিদার অর নট অর্থাৎ হয়তো এটাও না হয়তো ওটাও না। ঠিক আছে? মিনিং দেখো, এখানে আমি যখন তুলনা করতেছি এইগুলো অর, ইদার অর, নিদার অর, নর, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি হচ্ছে কোনো কিছু কম্পেয়ার করতে। অ্যান্ড কম্প্যারিজন যখন আমি করি অর, ইদার, নিদার, হয়তো এটা নয়তো ওটা, রাইট? এইসব যখনই হবে দ্যাট টাইম সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। এক্সাম্পল দেখো, বুঝে যাবা। ধরো মাই ব্রাদার অর মাই সিস্টার, টোটালটা হচ্ছে সাবজেক্ট, মাই ব্রাদার, মাই সিস্টার। তুলনা কি করতেছি? মাই ব্রাদার এটাও সিঙ্গুলার, মাই সিস্টার এটাও সিঙ্গুলার, দুইটা সিঙ্গুলারের মধ্যে তুলনা করতেছি অর দিয়ে। দিস ইজ ওয়াই আমি এখানে ইজ ইউজ করব, যেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ভার্ব দেখো, ইদার মৌ অর আকাশ, হয়তো মৌ নয়তো আকাশ, সিঙ্গুলার, দুটি মানুষের ভেতর কম্প্যারিজন, দিস ইজ ওয়াই ইজ। নিদার আসিফ নর আবির, হয়তো আসিফ নয়তো আবির, দিস ইজ ওয়াই কম্প্যারিজনটা কি এখানে সিঙ্গুলার কম্প্যারিজন, দিস ইজ ওয়াই এখানে হবে ইজ। কত সহজ! সহজ কেন লাগতেছে তোমাদের? কারণ তোমাদের ভাইয়া রাইট ফর্ম অফ ভার্বে সব কিছু নিয়ে এত ইন ডিটেলস কথা বলছি, এখন আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা আসলে তোমাদের মাথা ব্যথার হওয়ারই কোনো কারণ না। ওকে, সো এরপর কোনো বাক্যে অর, ইদার অর বা নিদার নট থাকলে ভার্ব নিকটবর্তী নাউন বা প্রোনাউনকে অনুসরণ করে। এই জিনিসটা আসলে পড়ার দরকার নাই, বিকজ এই জিনিসটা আসলে তোমরা আগেরটা থেকেই বুঝতে পারছো, আগেরটা থেকেই বুঝতে পারছো। ওকে, বাট হ্যাঁ, এইটাই আমরা কেন পড়বো এখন বুঝছি। এই জিনিসটা পড়বো যদি তুলনাটা প্লুরাল মানুষজনের মধ্যে হয়। 3 নম্বরটা দেখো, তাহলেই বুঝতে পারবা। নিদার শি, হার ফ্রেন্ডস, নর আই এম গোয়িং টু দ্য কম্পিটিশন। এখানে আইও হচ্ছে সিঙ্গুলার, শিও হচ্ছে সিঙ্গুলার, বাট হার ফ্রেন্ডস এটা তো হচ্ছে প্লুরাল, বাট আই এম ইউজিং এম। কেন? বিকজ অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার কোনো বাক্যে যদি আমি অর, নর, ইদার, নিদার এসব দিয়ে তুলনা করি, তুলনাগুলোর মধ্যে যদি তোমার সিঙ্গুলার তুলনা, প্লুরাল তুলনা সব কিছু একটা জগা খিচুড়ি থাকে, অথবা যদি প্লুরাল তুলনা হয় কেবলমাত্র, দ্যাট টাইম নিকটবর্তী নাউন বা প্রোনাউনকে অনুসরণ করে। অর্থাৎ এইখানে দেখো, সবচেয়ে নিকটবর্তীকে নিদারের, সবচেয়ে নিকটবর্তী নিদারের হচ্ছে শি, অর্থাৎ শি এর যে ভার্ব হওয়ার কথা এই ভার্বই হবে এখানকার এই টোটাল সেন্টেন্সটার মেইন ভার্ব, যেটা হচ্ছে এম। ভুলটা ধরতে পারছো তোমরা? পারছো, এন্ড যার জন্য তোমাদের থ্যাংক ইউ। আমি ভুল বলছি, সঠিকটা কি ভালো মতো পড়ো। কোনো বাক্যে অর, ইদার অর বা নিদার নট থাকলে ভার্ব নিকটবর্তী নাউন বা প্রোনাউনকে অনুসরণ করে। নিকটবর্তী কিসের? ভার্বের নিকটবর্তী, নিদারের নিকটবর্তী তো না। এখন ভার্ব এখানে এম, এই এম এর নিকটবর্তী কে? আই না? তাহলে আয়ের পর কি ইজ আর বসে? আয়ের পর বসে এম, এর জন্য এখানে আমি এমই বসাইছি, অন্য কিছু বসাই নাই। যেমন দেখো, নিদার শি নর আই, এখানে হ্যাভ কেন ইউজ করছি? শি, নিদার শি দিয়ে যদি হিসাব করতাম এখানে তো হ্যাভ হতো না, হ্যাজ হতো। বাট যেহেতু সূত্র বলতেছে
কোনো বাক্যে যদি অর, ইদার অর, নিদার নট যদি থাকে, এইভাবে যদি তুলনা করি, তাহলে ভার্বের নিকটবর্তী যে নাউন বা প্রোনাউন, ভার্বের নিকটে কে আছে, আই আছে না, তাহলে ভার্বের চেঞ্জটা হবে আই অনুযায়ী। দিস ইজ ওয়াই আমি এখানে হ্যাভ ইউজ করছি হ্যাজ ইউজ না করে। প্রথমটা দেখো, ইদার ইউ অর হি হ্যাজ গন টু দ্য পার্টি, সেম। ইউ যদি আমি ইউ অনুযায়ী যদি আমার চেঞ্জ হতো ভার্ব, আমার এখানে ভার্ব কি বসতো, হ্যাভ, বাট চেঞ্জটা হবে কি, হি দিয়ে, কারণ এইটা হচ্ছে ভার্বের সবচেয়ে নিকটবর্তী আছে। শেষ, ক্লিয়ার। দেন উভয় সাবজেক্টটি যদি প্লুরাল হয়, উভয় সাবজেক্টটি যদি প্লুরাল হয় এবং and or nor neither nor either or and not only but also দ্বারা সংযুক্ত থাকে, তাহলে ভার্বও প্লুরাল হবে। এক্সাম্পল দেখো, বুঝে যাবা। মেন অ্যান্ড ওয়েমেন, মেন অ্যান্ড ওয়েমেন দুইটাই কি প্লুরাল না? যেহেতু দুইটাই প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল। নট অনলি টিচার্স বাট অলসো স্টুডেন্টস, দেখো টিচার্স সাথে এস আছে মানে প্লুরাল, স্টুডেন্ট সাথে এস আছে মানে প্লুরাল। এই দুইটাই কি, দুইটাই যেহেতু প্লুরাল, দিস ইজ দ্য রিজন যার কারণে আর হবে, বিকজ কি আর হচ্ছে একটা প্লুরাল ভার্ব। খুব সহজ, সব পড়াইছে রাইট ফর্ম অফ ভার্বস। এরপর দুই বা ততোধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। খুবই নর্মাল। আই, ইউ এন্ড মার্শা আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি, এখানে আর কেন হয়েছে? যখন আমি বলতেছি আমি, তুমি আর মার্শা একটা পার্টিতে যাব, আমি তিনজন নিয়ে কথা বলতেছি না? তিনজন কি কখনো সিঙ্গুলার হইতে পারে? তিনজন কখনো সিঙ্গুলার হইতে পারে না। দিস ইজ দ্য রিজন এখানে আর বসছে, ইজ বসে নাই। দেখো, মাই আঙ্কেল, আন্ট অ্যান্ড কাজিন আর কামিং টু ভিজিট আওয়ার ভিলেজ, মাই আঙ্কেল, আন্ট অ্যান্ড কাজিন, এরা তো তিনজন। তিনজন কি কখনো সিঙ্গুলার হতে পারে? পারে না। দিস ইজ ওয়াই আমি এখানে ইউজ করছি আর, নট ইজ। ক্লিয়ার? দুই বা ততোধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং একজন সিঙ্গেল ব্যক্তি বা একটি বস্তুকে নির্দেশ করে, তখন সিঙ্গুলার ভার্ব বসে। অর্থাৎ এক্সাম্পল দেখো, এক্সাম্পল ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ইজ হিজ ফেভারিট। কিন্তু এখন দেখো যে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ইজ হিজ ফেভারিট, কেন এখানে আমি ইজ ইউজ করছি বলো তো? বলো, কেন আমি এখানে ইজ ইউজ করছি? এর পেছনে কারণ হচ্ছে, ফ্রাইড রাইস একটা নির্দিষ্ট একটা সিঙ্গুলার জিনিস, চিকেন একটা নির্দিষ্ট সিঙ্গুলার জিনিস, অ্যান্ড আমি দুইটা সিঙ্গুলার জিনিসে আমার ফেভারিট, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। এই টাইপের জিনিস যখন আমি বোঝানোর চেষ্টা করি, দ্যাট টাইম রুলটা হচ্ছে দুই বা ততোধিক সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি, ফ্রাইড রাইস, চিকেন, এই দুইটাই তো সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত। এই দেখো, অ্যান্ড দ্বারা যুক্ত, তাহলে একজন যদি সিঙ্গেল ব্যক্তি বা একটি বস্তুকে নির্দেশ করে, দেখো ফ্রাইড রাইস একটা বস্তুকে নির্দেশ করতেছে, খাবার। চিকেন একটা বস্তুকে নির্দেশ করতেছে, দ্যাট টাইম এটা সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব ইউজ করছে। শেষ। দেন কিছু শব্দ আছে যারা বাক্যের সাবজেক্ট এবং ভার্বকে বিচ্ছিন্ন করে, কিন্তু তারা সাবজেক্ট অথবা ভার্বের কোনো অংশ নয়। এগুলো তোমাদের দেখাইছি রাইট ফর্ম অফ ভার্বে। অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, নট, এই টাইপের অনেকগুলো জিনিস আছে, এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, এগুলোর কোনো শর্টকাট নেই। ওকে, যেমন সাবজেক্টের কিন্তু মানে সাকসেসের যেমন কোনো শর্টকাট নাই, এগুলো মুখস্থ করা ছাড়াও কিন্তু তোমার কোনো বিকল্প নাই, এগুলো একটু মাথায় রাখতে হবে। যেমন দেখো, দ্য গ্রেট, এখানে কমাটা হবে না। ওকে, দ্য গ্রেট রাইটার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এটার মাঝখানে কত কিছু লিখছে, অ্যালং উইথ দ্য ক্যামেরাম্যান। এই দেখো, অ্যালং উইথ, এই যে পার্টটা, এই পার্টটা ইজের সাথে এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের একটা ডিস্টেন্স ক্রিয়েট করছে না? একটা ডিস্টেন্স ক্রিয়েট করছে, কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট করছে ভালো কথা, কিন্তু এই যে পার্ট, এটা কি সাবজেক্টের অংশ হবে? এটা কিন্তু কখনো সাবজেক্টের অংশ হবে না, এটা একদম আলাদা একটা পার্ট। যেমন দেখো, এক্সাইটমেন্ট, নার্ভাসনেস, এই দুইটা হবে সাবজেক্ট,
কিন্তু অ্যাজ ওয়েল এজ এটা কিন্তু সাবজেক্টের কোনো অংশ হবে না, বরঞ্চ এটাকে এমনভাবে বলা যেতে পারে যে এটা দুইটা সাবজেক্টকে এক করছে। ওকে, শেষ। প্যারেনথেসিস সাবজেক্টের অংশ না। প্যারেনথেসিস কি? ব্র্যাকেটের মধ্যে যদি কিছু থাকে, অর্থাৎ শি ব্র্যাকেটের মধ্যে দেখো কিছু একটা আছে, ওয়াজ অলওয়েজ হেল্পফুল, অর্থাৎ অ্যান্ড হার মেকআপ ম্যান। এখন দেখো, ধরো আমি এটা প্যারেনথেসিস ছাড়া লিখি, শি অ্যান্ড হার মেকআপ ম্যান ড্যাশ অলওয়েজ হেল্পফুল। কি বলতেছি? সে এবং তার মেকআপ ম্যান, অর্থাৎ আমি এখানে দুয়ের অধিক জন ব্যক্তি নিয়ে কথা বলতেছি, একের অধিক জন ব্যক্তি নিয়ে কথা বলতেছি, তাহলে শি অ্যান্ড হার মেকআপ ম্যান এই টোটালটা হয়ে যাইতেছে কি? সাবজেক্ট। সাবজেক্টে আমি কি একজন নিয়ে কথা বলতেছি, শি নিয়ে কথা বলতেছি না, শি এর সাথে তার মেকআপ ম্যান যতগুলো আছে অতগুলোর কথা বলতেছি। দিস ইজ ওয়াই এখানে কিন্তু তাহলে আই এম বাউন্ড টু রাইট দ্য ভার্ব ইন, বলো, ইন প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম কি হবে এখানে? ওয়্যার। বাট এখন ধরো আমি অ্যান্ড হার মেকআপ ম্যানকে একটা ব্র্যাকেটে ঢুকাই দিছি, দ্যাট টাইম তুমি এই ভার্বের যে চেঞ্জ আছে, এই ভার্বের চেঞ্জটা করবা হচ্ছে এইটা অনুযায়ী, দ্যাট টাইম দিস উইল বি দ্য অনলি সাবজেক্ট, শি অনুযায়ী। এখন শি যদি হয়, শি হলে কি কখনো ওয়্যার হতে পারে? পারে না, কারণ শি হচ্ছে সিঙ্গুলার, ওয়্যার হচ্ছে প্লুরালের জন্য ইউজ করা হয়। দ্যাট টাইম ওয়্যার হবে না, হবে কি? হবে হচ্ছে ওয়াজ। এটাই হয়েছে, দেখো, শি ওয়াজ অলওয়েজ হেল্পফুল, অ্যান্ড হার মেকআপ ম্যান, অ্যান্ড প্যারেনথেসিসের ভিতর ব্র্যাকেটের ভিতর যত কিছু লেখা থাকুক না কেন, ইট ডাজন্ট কাউন্ট। শেষ। দেন কোনো বাক্যে যদি দেয়ার অথবা হেয়ার দিয়ে শুরু হয়, তাহলে সবসময় সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখলে এটা পারবা। ওকে, সো বলো, there is a problem with this experiment. There is a problem with this experiment. এখন এই বাক্যে and here are the pens you wanted, এই বাক্যের সাবজেক্ট কোনটা? এই বাক্যের সাবজেক্ট, চলো কোয়েশ্চেন করি। আমি যদি একটা বাক্যকে কে দ্বারা কোয়েশ্চেন করি, দ্যাট টাইম আমি পাই সাবজেক্ট। বলো, কে দ্বারা কোয়েশ্চেন করলে আমি কি পাই? সাবজেক্ট। তাহলে দেয়ার ইজ এ প্রবলেম উইথ দিস এক্সপেরিমেন্ট, এখানে সাবজেক্ট কোনটা? কিভাবে কাকে দ্বারা কোয়েশ্চেন করলে পাই অবজেক্ট? বলো, দেয়ার ইজ এ প্রবলেম উইথ দিস এক্সপেরিমেন্ট, এটা সরে দাঁড়াই, বলো, দেয়ার ইজ এ প্রবলেম উইথ দিস এক্সপেরিমেন্ট অ্যান্ড হেয়ার আর দ্য পেন্স ইউ ওয়ান্টেড, সাবজেক্ট কোনটা? কেউ দেখতেছো না, আমিই বলি, কি করবার? এখানে এ প্রবলেম হচ্ছে সাবজেক্ট, এন্ড হেয়ার আর দা পেন্স, দা পেন্স হচ্ছে এখানে সাবজেক্ট। এখন ইজ আর কি অনুযায়ী বসবে? এই সাবজেক্ট অনুযায়ী বসবে। দেয়ার হচ্ছে জাস্ট এখানে ইন্ট্রোডাকশনের জন্যই বাক্যে ইউজ করা হয়েছে, দেয়ার দিয়ে হবে না, দেয়ার দিয়ে হবে না। এখন ভাইয়া একটা কথা তোমরা বলবা আমাকে, যে ভাই একদম প্রথমে পড়াইছেন আপনি, সাবজেক্ট সেন্টেন্সের প্রথমে বসে আপনি যদি কে বা কারা দিয়ে কোয়েশ্চেন করেন তাইলে আপনি সাবজেক্ট পান, বাট এটা কিন্তু সবসময় সত্যি না, এটা কিন্তু সবসময় সত্যি না। আমি কি লিখছি? ইট ইজ মোস্ট অফেন, বেশিরভাগ সময় পাওয়া যায়, বেশিরভাগ সময় যা পাওয়া যায় তা কিন্তু সবসময় সত্যি নাও হতে পারে। আর
দ্যাট ডাজ দ্য অ্যাকশন ইন এ সেন্টেন্স, অর্থাৎ এমন পার্ট বাক্যের যেটা আসলে বাক্যের অ্যাকশনকে নির্দেশ করতেছে অথবা সেন্টেন্সের যে কাজ করছে তাকে নির্দেশ করতেছে, তাহলে এটা সাবজেক্ট। তাহলে এইটা মাথায় রেখে এখন তোমরা বলো তো, এখন তোমরা বলো, কই গেল, কত কিছু পড়ায় ফেলছি এত অল্প সময়। এখন তোমরা বলো, দেয়ার ইজ এ প্রবলেম উইথ দিস এক্সপেরিমেন্ট। এই যে বাক্যে, এই বাক্যের অ্যাকশন কোনটা? এই বাক্যের অ্যাকশন হচ্ছে প্রবলেম। হেয়ার আর দ্য পেন্স, এই বাক্যের অ্যাকশন নির্দেশ করতেছে কোনটা? দ্য পেন্স। দিস ইজ ওয়াই এখানে এই দুইটা সাবজেক্ট। এটা কিন্তু আসলে সাবজেক্ট খোঁজার একটা খুবই ব্যতিক্রমী জিনিস। অ্যান্ড এখানে দেয়ার আর হেয়ার কেন সাবজেক্ট হয় না? বিকজ দেয়ার আর হেয়ার মূলত এই সাবজেক্টকে ইন্ট্রোডিউস করার জন্য ইউজ করা হয়েছে। সো দেয়ার আর হেয়ারকে আমরা ইউজুয়ালি বলি ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। ওকে, অ্যান্ড এমন যদি হয় তাহলে এই সাবজেক্ট অনুযায়ী হবে ভার্বের চেঞ্জ। এ প্রবলেম, এ প্রবলেম কি সিঙ্গুলার নাকি প্লুরাল? একটা প্রবলেম, একটা প্রবলেম হচ্ছে অবভিয়াসলি সিঙ্গুলার। দিস ইজ ওয়াই আমি কি ইউজ করছি? ইজ ইউজ করছি। দ্য পেন্স মানে কি অনেকগুলো কলমের কথা বলা হয়েছে, অনেকগুলো কলমের কথা যেহেতু বলা হয়েছে, দিস ইজ দ্য রিজন এখানে ইজ না হয়ে কি বসবে? আর বসবে। সিম্পল। দেন ভার্ব সিঙ্গুলার হবে যদি ইচ, এভরি, নো শব্দগুলোর যে কোনো একটি সাবজেক্টের পূর্বে বসে। ইচ, এভরি, নো শব্দগুলো সাবজেক্টের পূর্বে যদি বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দেখো, স্মোকিং কি? স্মোকিং হচ্ছে এখানে সাবজেক্ট। এভরি গার্ল অ্যান্ড বয়, গার্ল, বয়, অ্যান্ডটা হচ্ছে এই দুইটা সাবজেক্টকে যুক্ত করছে। এইটার আগে আসছে কি? এভরি। স্মোকিং এর আগে আছে হচ্ছে নো। নেক্সটটা দেখো, ইচ অফ দ্য গার্লস, ইচ অফ দ্য গার্লস, এখানে দ্য গার্লস হচ্ছে সাবজেক্ট, ইচ অফ কি করছে? যুক্ত করছে, হইছে। সো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে। দেখো, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ইজ সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার। নো স্মোকিং ইজ অ্যালাউড, স্মোকিং হচ্ছে সাবজেক্ট, স্মোকিং এর আগে কি বসছে? নো বসছে, সেক্ষেত্রে অবভিয়াসলি এটা কি হবে? এটা হবে সিঙ্গুলার। সেম গোজ উইথ দিস, এভরি গার্ল অ্যান্ড বয়, গার্ল অ্যান্ড বয় এটা হচ্ছে টোটাল সাবজেক্ট, টোটাল সাবজেক্টের আগে কি বসছে? এভরি বসছে। দিস ইজ ওয়াই এখানে আর না হয়ে কি বসছে? ইজ বসছে। নেক্সটে ইচ অফ দ্য গার্লস, দ্য গার্লস এখানে সাবজেক্ট, এর আগে ইচ অফ বসছে, দিস ইজ ওয়াই সেম ইজ বসছে। শেষ, ইজি। ভার্ব প্রেপোজিশনের অবজেক্টের উপর নির্ভর করে বসাতে হবে যদি কোনো বাক্য সাম, হাফ, নান, মোর, অল দিয়ে শুরু হয়। অর্থাৎ এখান থেকে বুঝতে পারতেছি এই এক্সাম্পলটা ইউজুয়ালি খাটে কোনো কিছুর কোয়ান্টিটি নির্ণয় করতে। এক্সাম্পল দেখলেই বুঝবা। সাম অফ দ্য বয়েজ, সাম অফ দ্য বয়েজ, কিছু কিছু ছেলে উপস্থিত ছিল। দিস ইজ ওয়াই এখানে আমি ওয়্যার বসাইছি। ওকে, অল অফ দ্য গার্লস, অল অফ দ্য গার্লস, নান অফ দ্য গার্লস। খুবই ইজি। বাক্যে পরিমাপ এবং সময়ের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। বাক্যে পরিমাপ এবং সময়ের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। এই রিলেটেড রাইট ফর্ম অফ ভার্বে একটা রুল পড়ছো, এক্সাম্পলটা দেখে নেই। 5 লিটার্স অফ ওয়াটার ইজ নিডেড টু প্রিপেয়ার দ্য ফুড। এখানে যখনই আমি আসলে কোয়ান্টিটি বুঝাচ্ছি 5 লিটার্স অফ ওয়াটার, এটা আসলে আমি এক বুঝাই। 20 আওয়ার্স, এটা আমি মূলত এক বুঝাই। দিস ইজ দ্য রিজন এখানে কি ভার্বটা ইজ হইছে আর হয় নাই। ক্লিয়ার? সাবজেক্ট যদি এভরিওয়ান, এভরিবডি, নান অর নোবডি হয় তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে এভরিবডি। এভরিবডি মানে কি? প্রত্যেকে। প্রত্যেকে মানে কি? আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বলতেছি। প্রত্যেকে যেহেতু ইন্ডিভিজুয়ালি করতে বলতেছি মানে হচ্ছে আমি এক এক করে বলতেছি। যেহেতু এক এক করে বলতেছি, দিস ইজ ওয়াই এখানে কি ইজ হবে। কারণ হবে কি, এইসব ক্ষেত্রে অবভিয়াসলি সবসময় আমি কি ভার্বের সিঙ্গুলার ফর্ম ইউজ করি। খুব সহজ, এগুলো পড়াইছি। Everyone likes to be rewarded, nobody comes home, none is perfect. খুব সোজা। এখন দেখছো কত সোজা লাগতেছে? জাস্ট রাইট ফর্ম অফ ভার্ব তুমি ভালো মতো পড়ছো দেখে। সাবজেক্ট যদি ফিউ, অল, মেনি, বোথ, সিভিয়ার এন্ড সাম হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। ফিউ আর অ্যাটেন্ডেড ইন দ্য ক্লাস। ফিউ মানে কি?
কিছু জন অ্যাটেন্ড করছে ক্লাসটা, কিছু জন মানে কি একের অধিক, দিস ইজ ওয়াই এখানে আর হয়েছে। অল আর রিকোয়েস্টেড, সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে, সবাই মানে হচ্ছে অবশ্যই একের অধিক, দিস ইজ ওয়াই এখানে আর হয়েছে, প্লুরাল হয়েছে, শেষ। দেন বাক্যে সাবজেক্ট যদি জিরান্ড অথবা ইনফিনিটিভ হয় তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। যেমন সবচেয়ে ইজিয়েস্ট জিনিস, যদি তোমার মাথায় থাকে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, যেটা ছোটবেলা থেকে আমরা পড়তেছি, এই এক্সাম্পলটা যদি মাথায় থাকে এটা এমনিই তুমি পারবা। সুইমিং কি, সুইমিং হচ্ছে এখানে একটা জিরান্ড, জিরান্ডের পর আজীবন হচ্ছে সিঙ্গুলার ফর্ম বসে কিসের, ভার্বের, শেষ। টু স্ট্যান্ড আন্ডার দ্য ট্রি ডিউরিং অ্যান আর্থকোয়েক ইজ নট সেফ, ডিউরিং অ্যান আর্থকোয়েক ইজ নট সেফ, ইজ হইছে, ওকে। ডুইং মর্নিং ওয়াক ইজ ভেরি গুড ফর হেলথ অ্যান্ড ব্লাড সার্কুলেশন, ইজ হয়েছে কেন, বিকজ অফ দ্য ডুইং পার্ট, সিম্পল। কালেকটিভ নাউন হার্ড, সিনিয়র ক্লাস, ক্রাউড থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। কালেকটিভ নাউন কি, কালেকটিভ নাউন হচ্ছে একদম টোটালটা মিলে যদি তুমি কোনো নাউনকে ইঙ্গিত করো সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। যেমন দা ক্লাস, দা ক্লাস মানে কি একটা ক্লাসে প্রত্যেকজনকে আমি কিন্তু উদ্দেশ্য করে আমি বলতেছি দা ক্লাস, যেমন দা ক্লাস। তাহলে যেহেতু আমি একটা ক্লাসের সবাইকে বলতেছি, ক্লাস কিন্তু একটা, এই ক্লাসের ভেতর হয়তো অনেক স্টুডেন্ট আছে, বাট আমি বলতেছি একটা ক্লাসের ভেতর সবাইকে, এটা আমি নির্দেশ করতেছি কিভাবে, একটা ক্লাস বলে। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি বলতেছি না একটা ক্লাসের ভেতরে সব স্টুডেন্টের কথা, আমি একটা ক্লাসের মাধ্যমে ওই স্টুডেন্ট প্রত্যেকজনকে আমি নির্দেশ করতেছি। সো এইরকম কনটেক্সট যদি হয় তাহলে কালেকটিভ নাউন হার্ড, সিনিয়র ক্লাস, ক্রাউড এসব যদি ওয়ার্ডও ইউজ হয় তখন ভার্বের আমি সিঙ্গুলার ফর্ম বসাই, দিস ইজ ওয়াই এখানে ইজ হয়েছে, শেষ। এখন সাবজেক্ট যদি কোনো বই, নোবেল বা মুভির নাম হয় তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। ও এক্সাম্পল, হাজার বছর ধরে, হাজার বছর ধরে মানে কি, হাজার বছর ধরে মানে কত হাজার বছর, তাহলে এটা আর হওয়ার কথা হবে না, কারণ হচ্ছে হাজার বছর ধরে এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা বইকে নির্দেশ করতেছেন, একটা মানেই কি সিঙ্গুলার, দেখো সিঙ্গুলার ফর্মের ভার্ব, এটার জন্য এখানে ইজ হয়েছে। ডুব ইজ আ মুভি মেড বাই মোস্তফা সারোয়ার ফারুকি, শেষ। ডুব এই জিনিসটা কি একটা মুভিকে ইঙ্গিত করতেছে, দিস ইজ ওয়াই এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে, শেষ। দেন বাক্যে যদি একটি পজিটিভ এন্ড একটি নেগেটিভ সাবজেক্ট থাকে এবং একটি সিঙ্গুলার ও অপরটি প্লুরাল ফর্ম হয় তাহলে ভার্ব পজিটিভ সাবজেক্টকে ফলো করবে। পজিটিভ সাবজেক্ট কি আর নেগেটিভ সাবজেক্ট কি এটা এক্সাম্পল থেকেই বুঝে নাও। দেখো, নট দ্য ভিলেজার্স, নট একটা নেগেটিভ ওয়ার্ড, দ্য ভিলেজার্স বাট নট দ্য চেয়ারম্যান, নট একটা নেগেটিভ ওয়ার্ড। এখন এই নেগেটিভ ভার্বের সাথে সাবজেক্টটা কোনটা, দ্য ভিলেজার্স, নিচেরটায় দ্য চেয়ারম্যান, ওকে। এখন এইসব ক্ষেত্রে অবভিয়াসলি সবসময় কি হয়, আমাদের যে পজিটিভ সাবজেক্টটা আছে, এই যেমন ফার্স্ট যে সেন্টেন্স এটাই পজিটিভ সাবজেক্ট কোনটা, দ্য চেয়ারম্যান, নেক্সটটায় পজিটিভ সাবজেক্ট কোনটা, দ্য ভিলেজার্স। এসব ক্ষেত্রে আমি আজীবন পজিটিভ যে সাবজেক্ট ওই পজিটিভ সাবজেক্ট অনুযায়ী ভার্বের চেঞ্জ করি। যেমন ফার্স্টের টাইম নট দ্য ভিলেজার্স বাট দ্য চেয়ারম্যান, এখানে আমার ট্রাইস ক্যান ইউজ করছি বিকজ এটা আমি কিন্তু দ্য চেয়ারম্যানের মাধ্যমে বাক্যের চেঞ্জ হয়েছে, বিকজ দ্য চেয়ারম্যান এখানে কিন্তু পজিটিভ সাবজেক্ট। বাট সেকেন্ডটাই দেখো নট দ্য চেয়ারম্যান, এটা কিন্তু নেগেটিভ পার্ট, তাই দ্য চেয়ারম্যান অনুযায়ী কিন্তু আমি ভার্বের চেঞ্জ করে নাই, করছি কি দ্য ভিলেজার্স নিয়ে। দ্য ভিলেজার্স মানে কি সব গ্রামবাসী, সব গ্রামবাসী মানে কি এটা হচ্ছে প্লুরাল, দিস ইজ ওয়াই এটা চেঞ্জ কি হয়েছে, প্লুরাল চেঞ্জ, এর জন্য এখানে ট্রাই হয়েছে, ট্রাইয়ের সাথে এস বা ইএস যোগ করা হয় নাই। এটাই বলা, বাক্যের যদি একটা পজিটিভ এবং একটি নেগেটিভ সাবজেক্ট থাকে এবং একটি সিঙ্গুলার অপরটি প্লুরাল হয় তাহলে ভার্ব পজিটিভ সাবজেক্টকে ফলো করবে, শেষ। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ। এখন লাস্ট মোমেন্টে আমরা কি করব বলো, লাস্ট মোমেন্টে যেটা আমি বলছিলাম আপনাদের, আমরা কোশ্চেন সলভ করব। চলেন কোশ্চেন সলভ করি। নিদার দ্য বয়েজ নট দ্য টিচার ড্যাশ রেসপন্সিবল ফর দ্য মেস, কি হবে,
বলো। নিদার নেগেটিভ, নিদার কি নেগেটিভ, নট দ্য টিচার দুইটাই নেগেটিভ। অর্থাৎ লাস্টে যে এক্সাম্পল পড়ছি বা সূত্র পড়ছি, সূত্র এখানে খাটবে না, তাহলে আমার একটু মাথা খাটাইতেই হবে, কিছু করার নাই। নিদার অ্যান্ড নরের কথা আপনাদের এক্সাম্পলে পড়াইছি, সেখানে সে অনুযায়ী আজীবন। এখানে চেঞ্জটা কিভাবে আসবে বলেন? শুনেন, এই ক্ষেত্রে যখনই আপনারা দেখবেন নিদার আর নট দিয়ে যুক্ত করা হয়েছে সাবজেক্টদের, তাহলে ভার্বের সবচেয়ে নিকটবর্তী যেই সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী এখানে বসবে হচ্ছে ভার্ব। তাহলে দা টিচার সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। দিস ইজ ওয়াই এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইজ। নেক্সট, the quality of the shoes dash very poor. The shoes, the shoes কত ইজি বলো। কি হবে বলো? যারা রেকর্ড করতেছো এটা তোমরা একটু ভাবো, এখানে আমরা দা কোয়ালিটি দিয়ে চেঞ্জ করব নাকি দা শুজ দিয়ে চেঞ্জ করব? বলো। দা কোয়ালিটি দিয়ে চেঞ্জ করব, ইজ। অফ থাকলে আজীবন ফার্স্ট পার্টটা দিয়ে চেঞ্জ হয়। ওয়ান অফ দ্য প্লেয়ার্স ওয়াজ ইনজুর্ড, ওয়াজ ইনজুর্ড ডিউরিং দ্য ম্যাচ, এটা ওয়াজ হবে। কারণ কি, এখানে আমরা বলছি ওয়ান অফ দ্য প্লেয়ার্স, একটা প্লেয়ারের কথা, একটা প্লেয়ারের কথা। ডিউরিং দ্য ম্যাচ, ম্যাচ চলাকালীন সময়, জিনিসটা আসলে ইঙ্গিত করতেছে পাস্টের কথা। অতীতে একটা ম্যাচ হয়েছিল, ওই ম্যাচে একটা প্লেয়ার ইনজুর্ড হয়েছে। অতীতের কথা যেহেতু হয়েছে, এখানে আর হবে না, ওয়ার তো হবেই না, হ্যাভ বিন তো হবেই না, হবে ওয়াজ। দ্য কমিটি ড্যাশ মেড দেয়ার ফাইনাল ডিসিশন, দ্য কমিটি ড্যাশ মেড দেয়ার ফাইনাল ডিসিশন, বলো কি হবে? এখন দ্য কমিটি, এটা কি? কমিটি হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। বলো কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি হয়? কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাকশন নিয়ে কাজ করি। অ্যাকশন, দিস ইজ ওয়াই এখানে বলো কি হবে? এখানে হবে হ্যাভ। এখানে হ্যাভ কেন আমি ইউজ করছি? কারণ হচ্ছে এই মেড পার্টটা, মেড কি, মেড হচ্ছে V3, V3। এখন V3 কখন বসে? V3 বসে যখন এটা হয় কি, পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট টেন্সের জন্য ওয়ার্ড আছে এখানে কয়টা? আছে হ্যাজ আর হ্যাভ। এখন কালেকটিভ নাউনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অ্যাকশন যেহেতু, যদি আমি একজনের কথা বলি তখন অবভিয়াসলি কি বসবে বলো? দ্যাট টাইম কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা আজীবন প্লুরাল ভার্ব ইউজ করি। দিস ইজ ওয়াই আমি এখানে হ্যাভ ইউজ করছি। শেষ। ইদার ইউ অর ইয়োর ব্রাদার, হয়তো তুমি, হয়তো তোমার ভাই, একজন একজন করে বলতেছি, খুব সহজ, এটা হবে ইজ। দেন দেয়ার ড্যাশ আ লট অফ নয়েজ আউটসাইড, এ লট অফ নয়েজ আউটসাইড, বলো। এ লট অফ নয়েজ, এখানে দেয়ার কি, দেয়ার বেসিকলি
দেয়ার বেসিক্যালি সাবজেক্টের সাথে কানেক্ট করতেছে। এটা একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। এ লট অফ নয়েজ, অনেক শব্দ, কিন্তু এ লট অফ নয়েজেস তো আমি বলি নাই, আমি বলছি এ লট অফ নয়েজ, অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? সাবজেক্টটা এখানে সিঙ্গুলার। যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার তাহলে এখানে কি ইজ হবে না আর হবে? অবশ্যই হবে ইজ। ওয়্যার তো হবেই না, কোশ্চেন আসে না। দেয়ার হ্যাজ হবে না, ইজ বা আর এর মধ্যে একটা হবে। দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য ক্রাইম। দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য ক্রাইম, এটা কি হবে বলো? পুলিশ, this is always plural by default. This is why এখানে হবে আর। A bucket of red roses dash on the table, কি হবে বলো? A bucket সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, this is why হবে এখানে is। নেক্সট, ইচ অফ দ্য অ্যান্সার ড্যাশ কারেক্ট, প্রত্যেকটা অ্যান্সারই সঠিক, প্রত্যেকটা অ্যান্সার সঠিক, প্রত্যেকটা অ্যান্সার সঠিক, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যান্সার সঠিক। দিস ইজ ওয়াই এখানে হবে ইজ। $10 ড্যাশ নট ইনাফ টু বাই দ্য বুক। $10 কোয়ান্টিটি আছে না, অ্যামাউন্ট আর মনে রাখবো অলওয়েজ, অ্যামাউন্ট অফ মানি or anything is equal to singular verb। তাহলে কি হবে এখানে? এখানে হবে হচ্ছে is। শেষ। ওকে, আজকে যেহেতু তোমরা বেশিরভাগই লাইভ করো নাই, তাই অনেক কিছু হয়তো তোমাদের ডাউট থাকতে পারে এই ক্লাস থেকে, যে ভাইয়া এটা ওইটা তো বুঝি নাই। এই সকল কোয়েশ্চেন কোথায় করবা? করবা হচ্ছে টেলিগ্রামে। টেলিগ্রামে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব আজকে থেকে। ওকে, আর উইকলি টেস্টে যারা যারাই দিছো উইকলি টেস্ট রেজাল্ট অলরেডি তোমাদের কাছে চলে গেছে। আর প্রথম রেজাল্টে একটু গন্ডগোল হয়েছিল, যার কারণে আমি সরি। অনেকে তোমরা অনেক ঠিকঠাক অ্যান্সার দিছো বাট ভুলটা পাইছো, এটা ফিক্স করে নতুন রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, ওইটা তোমরা চেক করে নিও। ওকে, আর সে অনুযায়ী ঈদের পর আমাদের কিন্তু গাইডলাইন সেশন, স্কলারশিপ আড্ডা এগুলো শুরু হবে। আর সে পর্যন্ত আপাতত বলবো সবাইকে যে ভাই এত প্যারা নেওয়ার কিছু নাই, আপাতত ঈদ আসছে, ঈদটাকে এনজয় করো। আর যারা পড়াশোনার ক্ষেত্রে যদি আমি একটা ইন জেনারেল সাজেশন দেই, ঈদের টাইমে পড়া হবে না, খুব স্বাভাবিক। আমারও কোনো দিন হয় না, ঈদের টাইমে কোনো দিন পড়তে পারি নাই। দেখা গেছে কুরবানির গরু হাটে হাটে দৌড়াইছি, যেমন কালকে থেকে আমি নিজেও দৌড়াবো কুরবানির গরুর জন্য। সো তোমাদের আমি বলবো না যে এখন পড়ো পড়ো পড়ো, আমি বলবো যে দিনে হয়তো 1 বা 2 ঘন্টা সময় দিও। যেগুলো পড়াইছি ভাইয়ারা, ম্যাথ যতটুকু পড়াইছি, ইংলিশ যতটুকু পড়াইছি, একটু চোখে চোখে রাখার, কারণ পড়াশোনার একবারে বাইরে চলে গেলে আসলে সমস্যা। আর বাকি টাইমটা এনজয় করো, ফ্যামিলির সাথে কাটো। অ্যান্ড ঈদের পরের দিন থেকে গরুর মাংস খাবা, খাসির মাংস খাবা আর পড়বা, এটা হবে তোমার লাইফের গোল। আর যারা সনাতন ধর্মাবলম্বী বা অন্য কেউ আসো, তোমাদের রুটিনটা এরকম হবে যে এখন তোমরা পড়াশোনায় একটা বুস্ট দিয়ে দাও ঈদ পর্যন্ত। ঈদের পর 1 থেকে 3 দিন তোমরা তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে দ্যাট টাইম দেখবা অনেকেই অ্যাভেলেবল থাকে, দ্যাট টাইম তাদের সাথে আড্ডাবাজি করো, ফ্যামিলির সাথে টাইম কাটাও। কারণ কি, মেন্টাল হেলথের যত্ন নেওয়ার দরকার আছে। অ্যান্ড কাছের মানুষের সাথে যদি তুমি কথা বলো, তোমার মেন্টাল হেলথ কিন্তু ভালো থাকবে। সো অবভিয়াসলি ট্রাই টু ডু দ্যাট। আর ইনশাল্লাহ নেক্সট উইক অর্থাৎ ঈদের পরবর্তী যে রুটিন, সেটা তোমরা অনেক অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের টেলিগ্রাম গ্রুপ, তোমাদের ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে পেয়ে যাওয়া। আনটিল দেন সবাইকে ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফেজ।